আলো এই অধ্যায়ে গোলীয় তলে আলোর প্রতিফলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমরা সমতল দর্পণে যেটা আমরা আয়না ব্যবহার করি ওটা হচ্ছে সমতল দর্পণ। তো ওটি সমতল, তার একটা দিকে পারদ বা উপর প্রলেপ দেওয়া থাকে, অন্য দিক হয় মসৃণ। এই তল প্রতিফলক তল হিসাবে কাজ করে। তাহলে আমরা যে সাধারণ দর্পণটা ব্যবহার করি ওটা একটা সমতল দর্পণ। সমতলে একদিকে উপর প্রলেপ দেওয়া আছে, অন্যদিক মসৃণ, সেটা প্রতিফলক তল হিসাবে কাজ করে। এখন এটা যদি সমতল না হয়ে এটা একটা গোলকের অংশ হয় তাহলে সেই দর্পণ হবে গোলীয় দর্পণ। দেখো, একটা গোলকের অংশ বলতে ধরো এইখান থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে, যে গোলকের অংশ, ঠিক আছে। তো এটা এই সমতলের বদলে এই তলটা প্রতিফলক তল হিসাবে আমরা ব্যবহার করব। তাহলে দর্পণটা হবে গোলীয় দর্পণ। এবার দেখো, এই সমতলের একটা দিকে পারদ বা রূপোর প্রলেপ দেওয়া আছে, এরকম একটা দিকে পারদ বা রূপোর প্রলেপ দেওয়া হবে। তখন এই যে বাইরের দিকে তল, এইটার নাম হচ্ছে উত্তল তল, আর ভেতরের দিকেটা হচ্ছে অবতল তল। তো এই বাইরের দিকে ধরো এই রকম বাইরের দিকে উত্তল তলের উপর প্রলেপ দেওয়া আছে, আর ভেতরের দিকে যে অবতল তল এটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে, তখন এর নাম হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। এবার দেখো, যদি এই দর্পণের ভেতরের দিকের উপর প্রলেপ দেওয়া আছে, অবতল তলের উপর প্রলেপ দেওয়া আছে, এই দিকটা উত্তল তল প্রতিফলক তল হিসাবে কাজ করছে, তখন হবে উত্তল দর্পণ। ঠিক আছে। তাহলে গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, যদি উত্তল তলে প্রলেপ দেওয়া থাকে তাহলে অবতল অংশ প্রতিফলক তল হিসাবে কাজ করবে, তখন সেটা হচ্ছে অবতল দর্পণ। আর যদি অবতল তলে প্রলেপ দেওয়া থাকে উত্তল তল, তখন প্রতিফলক হিসাবে কাজ করবে, তখন এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণের দুটি ভাগ, একটি হচ্ছে উত্তল দর্পণ আর একটি হলো অবতল দর্পণ। এবার দেখো, আমরা এর সম্পর্কে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে এই দর্পণের বক্রতা কেন্দ্র বলে একটা টার্ম হয়, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। দেখো প্রথম আমরা আলোচনা করব গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এটা কি? দেখো, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কি? দেখো, এই যে গোলীয় দর্পণ নেওয়া হয়েছে, এই যেখান থেকে কাটা হয়েছিল, এটা একটা গোলকের অংশ। বলা হচ্ছে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। ধরো এই দর্পণটা এই গোলক থেকেই কাটা হয়েছে, এর কেন্দ্র ছিল এখানে, এটাকে সি দিয়ে প্রকাশ করা হলো, সেন্টার, এটা হবে সি। তাহলে এই দর্পণের বক্রতা কেন্দ্র এটা, ঠিক আছে। তাহলে এই যে দর্পণ, ধরো এর কেন্দ্রটা এরকম জায়গায় ছিল, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এরকম এখানে হবে বক্রতা কেন্দ্র। কি বলা হলো? শোনো, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। ঠিক আছে। এবার আছে বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণ, এই যে দেখলে গোলীয় দর্পণটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এই গোলকের একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধই হবে এর বক্রতা ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। কি বলা হলো? আরেকবার বলে নিই, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলক বক্রতা ব্যাসার্ধকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলা হয়।
ধরো এইগুলোকে ব্যাসার্ধ আর, তাহলে এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ সেটা এখান থেকে আর হবে, তাহলে বক্রতা ব্যাসার্ধ হবে আর। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধ কি বুঝতে পেরেছে। এরপর মেরু, দর্পণের মেরু। দেখো এই অংশ থেকে কেটে তৈরি করা হয়েছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের প্রতিফলক তলের একটা মধ্যবিন্দু পাওয়া যাবে। কি বলা হলো? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। তাহলে এর এইখানে কোথাও মেরু হবে, এই যে প্রতিফলক তল তার মধ্যবিন্দু সেটা হবে এই দর্পণের মেরু। ঠিক আছে, তাহলে গোলীয় প্রতিফলক তলের বা গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হবে মেরু। এই দর্পণের যেমন এখানে যা পাইছে এটা হবে মেরু। এবার দেখো একটা গোলীয় দর্পণ, এটা আঁকা হলো, ধরো অবতলে নিলাম, তাহলে এখানে কোথাও মেরু থাকবে, এখানে আছে বক্রতা কেন্দ্র। তো মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করে একটা দেখো রেখা পাওয়া যাবে। এই রেখার নাম হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র এর সংযোজক রেখাংশকে বলা হবে প্রধান অক্ষ। এবার দেখো এটা তো অবতলের ক্ষেত্রে আঁকা হয়েছে, উত্তলের ক্ষেত্রে হলে একই রকম হবে। এই হলো মেরু, বক্রতা কেন্দ্র, এদের সংযোজক সরলরেখা, সেটা হচ্ছে প্রধান অক্ষ। দেখো তাহলে ও থেকে সি এটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, এরও ক্ষেত্রে আর হবে বক্রতা ব্যাসার্ধ, ও সি বক্রতা ব্যাসার্ধ, ও সি রেখাংশটা এই যে রেখা পাওয়া গেছে এই বরাবর দুই দিকে বিস্তৃত, সেটা হবে প্রধান অক্ষ। তাহলে দেখো বক্রতা কেন্দ্র কি বুঝতে পেরেছো, বক্রতা ব্যাসার্ধ দর্পণ গোলকটারই ব্যাসার্ধ। মেরু, মেরু হচ্ছে প্রতিফলক তলটার মধ্যবিন্দু। আর প্রধান অক্ষ হলো মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখা। ঠিক আছে, এরপর দেখো পড়ানো হবে প্রধান ফোকাস। দেখো মুখ্য ফোকাস বিন্দু কি। তো মুখ্য ফোকাস বিন্দু জানার আগে দেখো রশ্মিগুচ্ছ সম্পর্কে একটু দেখি। এই যে রশ্মি তিনটি দেখো এরা পরস্পর সমান্তরাল, এটা বলে সমান্তরাল রশ্মিগুচ্ছ। যদি এরা এমন ভাবে থাকে যে দেখো একটা বিন্দুতে মিলিত হচ্ছে বা মিলিত হওয়ার চেষ্টা করছে, তাহলে এরা হবে, এটা হলো সমান্তরাল, সমান্তরাল রশ্মিগুচ্ছ। এটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। আর যদি এমন হয় যেটা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে এই তিন ধরনের রশ্মিগুচ্ছের কথা আগে পড়েছো। এই যে এটা হচ্ছে অবতল দর্পণ, এর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে পড়লে কি হয় দেখো। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে গিয়ে পড়ার পর মানে দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়। দেখো এই যে আলোক রশ্মি তিনটে, এটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, এরা দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে, ধরো এক বিন্দুতে মিলিত হয়েছে। এবার যদি এটা উত্তল দর্পণ হয় তার ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ কি হবে দেখো। এই রশ্মি গিয়ে পড়েছে, প্রতিফলনের পর দেখা যাবে দেখো এই রশ্মিগুচ্ছ এই দিক থেকে এরকম বেরিয়ে আসবে। দেখো এই যে প্রতিফলনের পর এইরকম পরস্পর দূরে চলে যেতে থাকবে। তাহলে এখানে রশ্মিগুচ্ছ দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে আর এটা পরস্পর দূরে সরে যাচ্ছে, মানে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তো এই ধারণা থেকে ফোকাস বিন্দুর সংজ্ঞাটা দেয়া হবে। দেখো বলেছে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলনের পর
প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুকে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস বলা হয়। তাহলে বিষয়টা একবার শোনো। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটাকে প্রধান অক্ষের সমান্তরাল হতে না ওটা সমান্তরাল রশ্মি উৎস, সমান্তরাল রশ্মি উৎস এবং তারা প্রধান অক্ষের সমান্তরাল। দর্পণের প্রতিফলন হলো দু ধরনের দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। একটা বিন্দুতে মিলিত হলো কোথায়? প্রধান অক্ষের উপর। আর এখানে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো প্রধান অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুটাকে তো আবার বলা হলো প্রধান অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুকে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস বলা হয়। ঠিক আছে, তো একটা জিনিস বোঝা গেল যে প্রধান অক্ষের সমান্তরাল হবে। যদি বা প্রধান অক্ষের সমান্তরাল না হয়, এই রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, সমান্তরাল রশ্মি হচ্ছে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। দেখো ধরো এইরকম দর্পণটা আছে, এটা সমান্তরাল রশ্মি উৎস কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। তাহলে এরা প্রতিফলনের পর হয়তো এখানে মিলিত হয়েছে। ঠিক আছে, এই বিন্দু কিন্তু প্রধান ফোকাস নয়, এটার নাম হচ্ছে গৌণ ফোকাস। ঠিক আছে, এটা হলো মুখ্য ফোকাস, এটা হবে গৌণ ফোকাস। দেখো ফোকাস বিন্দু এফ দিয়ে প্রকাশ হয়, দুই জায়গাতেই এফ লেখা রয়েছে। তাহলে এটা হলো গৌণ ফোকাস। দেখো এটা বিভিন্ন ভাবে থাকতে পারে, তার জন্য এখানে এর উপর একটা তলে যে কোনো বিন্দুতে মিলিত হবে, সেই তলটার নাম হচ্ছে ফোকাস তল। তাহলে ফোকাস তলের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ওই ফোকাসগুলোর নাম হচ্ছে গৌণ ফোকাস। এর ক্ষেত্রে তেমন দেখো এই যে রশ্মি গিয়ে পড়েছে, তারা এখানে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তো এখানে এই তলের উপর, এখানে এই যে প্রধান অক্ষের উপর একটা লম্ব তলে যে কোনো বিন্দু থেকে অপসৃত, কোনো একটা বিন্দু থেকে ধরো প্রধান অক্ষের উপর লম্বভাবে একটা তল আছে, সেই তলের কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই ফোকাসটা হচ্ছে গৌণ ফোকাস, আর এই তলটার নাম হচ্ছে ফোকাস তল, যেটার ক্ষেত্রে পাওয়া গেল। এইরকম ভাবে ফোকাস তল আর গৌণ ফোকাস পাওয়া যাবে। ঠিক আছে, দেখো সমতল দর্পণের সামনে আমরা দাঁড়ালে দর্পণের পিছনে একটা প্রতিবিম্ব তৈরি হয়। গোলীয় দর্পণে এরকম প্রতিবিম্ব তৈরি হয়। তো এই প্রতিবিম্ব গঠন কিছু রীতি মেনে হয়, সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। তার প্রথম হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হয় বা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দুটি টার্ম বলা হলো, এক হচ্ছে ফোকাস বিন্দুগামী হয়, তাহলে ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো রশ্মিটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলনের পর এই ঘটনা ঘটবে। দুটি দর্পণের জন্য দু ধরনের ঘটনা ঘটে। দেখো এটা ধরা হলো অবতল দর্পণ, এই হচ্ছে প্রধান অক্ষ, সমান্তরাল রশ্মি, সেটা প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হবে। এই হচ্ছে মেরু ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, এই রশ্মি ফোকাস বিন্দুগামী হবে। তাহলে এটা কি বলা হয়েছিল? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি উৎস দর্পণে প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হয়। আর একটা টার্ম বলা ছিল অথবা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটা ঘটে উত্তল দর্পণের ক্ষেত্রে। ধরে এটা উত্তল দর্পণ, এই সমান্তরাল রশ্মি এতে গিয়ে পড়েছে, এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। তো এইখানে আছে এর মেরু, এখানে আছে বক্রতা কেন্দ্র, ধরো এখানে ফোকাস আছে, তাহলে এই রশ্মি এইরকম এই পথে নির্গত হবে, মনে হবে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম হলো
প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হবে অথবা ফোকাস বিন্দু থেকে অপসৃত হবে। দ্বিতীয় হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মি দর্পণে গিয়ে পড়ে। তাহলে ফোকাস বিন্দু দিয়ে আগত আলোক রশ্মি উৎস দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হবে। আর এর ক্ষেত্রে কি হবে, যেটা ফোকাস বিন্দু অভিমুখী রশ্মি সেটা দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হবে। এটা হচ্ছে ফোকাস বিন্দু, এখানে কোথাও বক্রতা কেন্দ্র আছে, এইটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা উত্তল দর্পণ, এর বক্রতা কেন্দ্র এখানে কোথাও থাকবে। ঠিক আছে, যেটা ফোকাস বিন্দু অভিমুখী হয়ে পড়েছে সেটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হবে। 3 নম্বর হচ্ছে দেখো, এটা ফোকাস বিন্দু, এটা বক্রতা কেন্দ্র। যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে এসে দর্পণে প্রতিফলিত হয় তাহলে সে একই পথে নির্গত হবে। দেখো, যে পথে সে দর্পণে আপতিত হয়েছিল ঠিক তার বিপরীত দিকে প্রতিফলিত হয়েছে, একই পথে ওটা প্রতিফলিত হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে মেরু, এখানে ফোকাস, এখানে বক্রতা কেন্দ্র। তো যে আলোক রশ্মি বক্রতা কেন্দ্র অভিমুখী হয়ে পড়েছিল প্রতিফলনের পর একই পথে প্রতিফলিত হবে, একই পথে থেকে নির্গত হবে। এবার দেখো, প্রতিফলনের তাহলে এই রীতিগুলো মেনে প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিফলিত রশ্মিগুলি যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে সদ্বিম্ব গঠিত হবে। আর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেখানে অসদ্বিম্ব গঠিত হবে। আরেকটা দেখো, প্রতিবিম্ব সম্পর্কে আরেকটা টার্ম বা দরকার হবে, সমশীর্ষ আর অবশীর্ষ। ধরো এটা বস্তু, প্রধান অক্ষের উপরে যে এর শীর্ষবিন্দু উপর দিকে, প্রতিবিম্বেরও শীর্ষবিন্দু উপর দিকে, তাহলে এই প্রতিবিম্বটাকে বলা হবে সমশীর্ষ। আর ধরো প্রতিবিম্ব এরকম উল্টো দিকে আছে, বস্তুর শীর্ষবিন্দু যেদিকে প্রতিবিম্বের শীর্ষবিন্দু তার উল্টো দিকে, মানে প্রধান অক্ষের যেদিকে বস্তুর শীর্ষবিন্দু, প্রতিবিম্বের শীর্ষবিন্দু যদি সেই দিকেই থাকে তাহলে সেই প্রতিবিম্বকে বলা হবে সমশীর্ষ প্রতিবিম্ব। আর বস্তুর শীর্ষবিন্দু প্রধান অক্ষের যেদিকে আছে তার বিপরীত দিকে যদি প্রতিবিম্বের শীর্ষবিন্দু থাকে তাহলে সেই প্রতিবিম্বকে বলা হবে অবশীর্ষ প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে সমশীর্ষ, অবশীর্ষ, সদ, অসদ তার কোথায় গঠিত হবে তার একটা রীতি এখান থেকে পাওয়া যাবে। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধ এদের মধ্যে সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করব। দেখো, 2 ধরনের দর্পণ হয়, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। দুটি দর্পণের ক্ষেত্রে সম্পর্ক একই হবে, কিন্তু প্রমাণের ক্ষেত্রে সামান্য পৃথক হবে, প্রমাণ করতে হবে এটা সামান্য ভিন্নভাবে। তো আমরা প্রথমে অবতল দর্পণ নিয়ে আলোচনা করব। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। প্রথম হচ্ছে অবতল দর্পণ। দেখো, এটা একটা অবতল দর্পণ, এর হচ্ছে মেরু ও ফোকাস এর বক্রতা কেন্দ্র সি। প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি ধরো এ বি, সেটা বি বিন্দুতে প্রতিফলনের পর দেখো প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে সেটা ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে। ফোকাস বিন্দু দিয়ে গেল, এটা দেখালো বিডি। ঠিক আছে, ফোকাস বিন্দু দিয়ে নির্গত হয়। এবার দেখো, সি থেকে বি পর্যন্ত যোগ করা হলো।
দেখো এই বিসি রেখা দর্পণের এই অংশের উপর লম্ব হবে। এই যে ছোট্ট অংশ তার উপর বিসিটা লম্ব হবে। কোন রীতিতে? না স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এটা পড়েছি উপপাদ্যে। তা থেকে বোঝা যাবে যে বিসি অংশটা দর্পণের এই ছোট্ট অংশের উপর লম্ব। তো দেখো এই যে আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, এটা আপাতন কোণ আই, এখানে এটা প্রতিফলন কোণ আর। তো আই আর আর সমান হয়, তাহলে এটাকে লেখানো আই। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ সমান হলো। দেখো ও থেকে এফ এই দূরত্ব হচ্ছে ফোকাল দৈর্ঘ্য বা ফোকাল দূরত্ব এফ, ছোট এফ লেখালো। ফোকাস বিন্দু হচ্ছে এফ, ফোকাল দূরত্বটাকে লেখালো স্মল এফ। আর ও থেকে সি পর্যন্ত এই যে দূরত্ব, এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। ঠিক আছে, এই এফ আর আর এর মধ্যে কি সম্পর্ক সেটা আমরা প্রতিষ্ঠা করব। তো সেটা করার জন্য দেখো এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে, এই ত্রিভুজের রীতিটা নেওয়া হবে। দেখো ত্রিভুজ এফ সি বি, ত্রিভুজ এফ বি সি, এটার সাহায্য নেওয়া হবে। দেখো এই যে কোণ এখানে নাম দিয়েছিলাম, দেখো কোণ এ বি সি সমান কোণ এ বি এফ, কারণ কি এটা আপাতন কোণ প্রতিফলন কোণ, এই দুটো কোণ সমান হয়েছে। তো এবার দেখো এই যে এ বি রশ্মি আর এখানে সিও, এটা হচ্ছে প্রধান অক্ষ। দেখো এ বি হচ্ছে আপতিত রশ্মি আর সিও প্রধান অক্ষ, এরা সমান্তরাল। আর দেখো বিসি এটা হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে দেখো এই যে কোণ আই এই কোণের সঙ্গে সমান হবে, এই কোণ দুটো কি একান্তর কোণ, তাহলে এই কোণ হবে আই। ঠিক আছে, তাহলে কি কি পাওয়া গেল? দেখো এই কোণ সমান কি রীতিতে? আপাতন কোণ প্রতিফলন কোণ। এই কোণের সঙ্গে এই কোণ সমান কোন রীতিতে পাওয়া গেল? এর সঙ্গে এই সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক, তাহলে এই দুটো কোণ সমান। ঠিক আছে, এবার এই ত্রিভুজে দেখো এই কোণের সঙ্গে সমান, তাহলে এই বাহু দুটির দৈর্ঘ্য সমান। তো আমরা সবগুলো তাহলে লিখছি না, এখন লিখতে পারবো যে সিএফ সমান এফ বি। দেখো এই সিএফ আর এফ বি সমান হলো কেন, বুঝতে পারলে কিনা? এই ত্রিভুজের দুটো কোণ সমান, আর সমান কোণের সামনের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। আর কোণগুলো সমান হলো কোন রীতিতে? একটা হচ্ছে আপাতন প্রতিফলন কোণ এই রীতি, আর একটা হচ্ছে সমান্তরাল, এই দুটোতে এটা পাওয়া গেল। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজের দুটো বাহু সমান হয়েছে, সিএফ আর এফ বি। এবার বলা হচ্ছে এ বি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মির বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রধান অক্ষের খুব কাছে। এ বি রশ্মিটা প্রধান অক্ষের খুব কাছে হলে বি ও দৈর্ঘ্যটা খুব কম, মানে বি থেকে ও এর দূরত্ব খুব কম, বিটা ও এর কাছাকাছি। নিকটবর্তী কি বলা হলো? দেখো দর্পণের উন্মেষ, এইখান থেকে এই মাপ হচ্ছে দর্পণের উন্মেষ, এটা ক্ষুদ্র, আর এটা যেহেতু উপাক্ষীয় রশ্মি এর খুব কাছে, তো সব মিলিয়ে কি দাঁড়ালো? বি বিন্দু ও বিন্দু খুবই নিকটবর্তী। বি যদি ও এর খুব নিকটবর্তী হয় তাহলে তখন লেখা যাবে এফ বি এই দৈর্ঘ্য সমান এফ ও। কি হলো? এখান থেকে এই দৈর্ঘ্য যা সেটা এর সঙ্গে সমান হবে, যেটা যদি বিটা এর খুব কাছে হয়। ঠিক আছে, কি বলা হলো? বি বিন্দু ও এর খুব কাছাকাছি থাকলে এফ থেকে বি এই যে দূরত্ব, এফ থেকে এই দূরত্ব সমান হবে। তাহলে এটা লেখা গেল এফ বি সমান এফ ও। এফ বি সমান এফ ও হলো
কিন্তু দেখো এফ ডি সঙ্গে সিএফ লেখা আছে, তাহলে এখান থেকে কি লেখা যাবে, সিএফ সমান এফ ও। ঠিক আছে, তাহলে সিএফ আর এফ ও একই হলো, তাহলে এফ ও সমান লেখা যাবে এফ ও সমান হাফ অফ ও সি। দুটো দেখো এই যে এটা এর সঙ্গে সমান, তাহলে এই দৈর্ঘ্য পুরোটার অর্ধেক, এটা হচ্ছে এফ সমান আর বাই টু। দেখো আর একবার, সিএফ এইখান থেকে এই দৈর্ঘ্য যা, এখান থেকে এই দৈর্ঘ্য তাই, তাহলে এই দৈর্ঘ্যটা এই পুরোটা অর্ধেক, সেটাই লেখা হলো ওএফ হচ্ছে হাফ ইন্টু ওসি। ওএফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ, আর ওসি হচ্ছে আর, এই যে ওসি এইখান থেকে এই দৈর্ঘ্য, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেটা আর, তাহলে এফ ইকুয়াল টু আর বাই টু হলো। ঠিক আছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য সমান 1/2 গুণিত বক্রতা ব্যাসার্ধ।